আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আমি তোমাদের সাথে আছি আলী হোসেন সৌরভ। আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম আজকে সেখান থেকেই ধরবো। আমরা গত ক্লাসে শেষ করেছিলাম হচ্ছে বোর মডেল পড়েছিলাম, বোর মডেলের সীমাবদ্ধতা পড়েছিলাম। আর তার পরবর্তী টপিক গুলো আজকে আমরা ধরবো। তার পরবর্তী ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিক হচ্ছে পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। ওকে, চলো পরমাণু শক্তি স্তর সম্পর্কে বিজ্ঞানী বোর মডেল যে বলেছিলেন যে পরমাণুতে নিউক্লিয়াসের যে কক্ষপথ আছে সেই কক্ষপথ গুলোকে তিনি অরবিট বা প্রধান কক্ষপথ হিসেবে নাম দিয়েছিলেন। তোমাদের কি মনে আছে যে মাঝখানে থাকবে ইলেকট্রন, তার চারপাশে থাকবে হচ্ছে গোলাকার গোলাকার অরবিট গুলো থাকবে। ওকে, তাহলে এই অরবিটটাই যে এটাই হচ্ছে তোমার প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটার নাম কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম নাম্বার বলতাম আমরা, কোয়ান্টাম সংখ্যা বলতাম। ওকে, আর এটাই হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর। এটা কি বলা হয়? হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর বলা হয়। প্রধান কোয়ান্টাম সংখ্যাটাই হচ্ছে প্রধান শক্তি স্তর। ওকে, এখন তোমাকে যদি ডেফিনেশন বলো যে প্রধান শক্তি স্তর কাকে বলে, তাহলে প্রধান শক্তি স্তর কাকে বলে? পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথটি রয়েছে যেখানে ইলেকট্রনগুলো অবস্থান করে তাকেই প্রধান শক্তি স্তর বলা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে প্রকাশ করা হচ্ছে এন দ্বারা। আমরা আরো পড়েছিলাম যে এন এর মান 1, 2, 3, 4, 5 মানে যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রধান শক্তি স্তর। এখন আসো, এই যে প্রধান শক্তিগুলো স্তরগুলো আছে এগুলোকে কে, এল, এম, এন ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। কে, এল, এম, এন, ওভি সামনের দিকে যা আছে এগুলো দিয়ে। তো এই কে দ্বারা বোঝায় যে প্রধান শক্তি স্তর 1। তার মানে হচ্ছে ধরো আমি যদি একটা পরমাণু মডেল যদি আঁকি, একটা দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তর। ওকে, তার মানে এখানে হচ্ছে এন এর মান হচ্ছে 1, তার মানে হচ্ছে এটা হচ্ছে কে শক্তি স্তর। আর এটা এন এর মান এখানে 2, এটা হচ্ছে এল। এখানে এন এর মান 3, এটা হচ্ছে এম। এটা এখানে সরি 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 একটু ভুল হয়েছে। ভুলটা হচ্ছে যে এখান থেকে শুরু করবো, ভিতর থেকে। তাহলে এখানে হচ্ছে এন এর মান 1, তার মানে হচ্ছে এটা হচ্ছে কে, তারপর এন ইজ ইকুয়ালস টু 2, এটা হবে হচ্ছে এল। আর এন এর মান 3, এটা হচ্ছে এম। এন এর মান 4, এটা হচ্ছে এন। ওকে, এইভাবে বাড়তে থাকবে। তাহলে এই প্রধান শক্তি স্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? এন দ্বারা প্রকাশ করা হয়। আর এন এর মানগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এগুলোকে কে, এল, এম, এন, ও, পি সামনে যেগুলো আছে ওগুলা দিয়ে প্রকাশ করা হয়। ওকে, এখন আসো, একটা কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, মানে কয়টা ইলেকট্রন এই জায়গাতে আমরা লিখতে পারবো। এর একটা সূত্র হচ্ছে যে 2n²। এটা হচ্ছে একটা কক্ষপথে ইলেকট্রনের ধারণ ক্ষমতা, এখানে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। ধরো আমি দেখবো যে এম শক্তি স্তরে আমাকে বলা হলো যে এমসিকিউতে যে এম শক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে, তাহলে কিভাবে নির্ণয় করবো? তবে একটু হিসাব করো। এন এর মান যখন 1 তখন হচ্ছে কে, তারপর হচ্ছে এল, তারপর হচ্ছে এম। আমাকে বলছে যে এম শক্তি স্তরে, তার মানে এন যেখানে আছে এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, মানে হচ্ছে এন সমান সমান 3। তার মানে এই শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা, মানে এই শক্তি স্তরে আমি সর্বোচ্চ ইলেকট্রন জায়গা দিতে পারবো হচ্ছে 2 ইন্টু এন এর মান 3। এন এর মান হবে হচ্ছে 3, তাহলে 3 তার হোল স্কয়ার কত দাঁড়ালো? 2 ইন্টু 9 মানে হচ্ছে 18টি। ক্লিয়ার? তার মানে হচ্ছে এম শক্তি স্তরে আমি সর্বোচ্চ 18টি ইলেকট্রন দিতে পারবো। এল শক্তি স্তরে দিতে পারবো হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8টি। আর কে শক্তি স্তরে কতগুলো দিতে পারবো? যেহেতু 1, তাহলে 1 হলে হচ্ছে 2টি। তার মানে 2, 8। তারপরে পরবর্তী শক্তি স্তরে কতগুলো হবে? 4, 4, 16, 16 দুগুণে 32টি। তারপর শক্তি স্তর হবে হচ্ছে 32টি। ওকে, এভাবে আমরা বাড়াতে থাকবো। এইটা ছিল হচ্ছে তোমার পরমাণুর শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। ওকে, এবার আসলে আমাদের পরবর্তী টপিকটা ছিল হচ্ছে তোমার উপশক্তি স্তরের ধারণা। একটু খেয়াল করো, উপশক্তি স্তর। এখন কি উপশক্তি স্তর কি? এটা তো আমাদের কমপ্লিটলি নতুন, এই সম্পর্কে তো আমরা আগেই ধারণা পাইনি। কিন্তু আমি কিন্তু তোমাদের বলেছিলাম, একটু মনে আছে তোমাদের যে সময় বোর মডেল পড়াইছিলাম, রাদারফোর্ড মডেল পড়াইছিলাম, তখন আমি বলেছিলাম যে যে প্রথম রাদারফোর্ড এসে বলছেন যে নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন গুলো থাকে, কিন্তু রাদারফোর্ডের ভুল ধরা হয়েছিল যে ইলেকট্রন গুলো তো থাকে ভালো কথা, কিন্তু ইলেকট্রন কোন কক্ষপথে থাকে সে সম্পর্কে রাদারফোর্ড ধারণা দেননি। তারপরে বিজ্ঞানী ভোর আইসা কি করলেন? সেই কক্ষপথের ধারণা দিলেন। কিন্তু ওনারও যে ভুলগুলা ছিল, ওনার ভুলগুলো ছিল যে বিজ্ঞানী স্টোডিনজার এসে ধরছেন। বিজ্ঞানী স্টোডিনজার এসে বলছিলেন যে এই যে পরমাণু কক্ষপথ যে গোলাকার এগুলো শুধু যে এখানেই থাকবে এমনটা না, এই শুধু যে উপবৃত্তাকার কক্ষপথও থাকবে। ওই উপবৃত্তাকার কক্ষপথ গুলোই হচ্ছে তোমার উপশক্তি স্তর। বুঝতে পারছি? এই উপশক্তি স্তরটা কি একটু খেয়াল করো। এই যে গোলাকার কক্ষপথ গুলো দেখতেছো না, এই গোলাকার কক্ষপথ গুলা আবার কয়েকটি ভাগে বিভক্ত। এগুলাকে বলা হচ্ছে উপশক্তি স্তর বা
কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। বিভক্ত এই মানে হচ্ছে প্রধান কোয়ান্টাম সরি এই এটা কি যে প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে হচ্ছে তোমার এটা আবার কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত এগুলাকে বলা হচ্ছে অরবিট। অরবিট বুঝতে পারছি। এখন আমরা একটু লিখি প্রধান শক্তি স্তর কতগুলো উপ শক্তি স্তরে বিভক্ত। এই সকল উপশক্তি স্তরকে অরবিটাল বলা হয়। এগুলাকে কি বলা হয়? অরবিটাল বলে। ওকে, একটু খেয়াল করো, আমরা প্রথম পড়ছিলাম হচ্ছে অরবিট। অরবিটটা কি? অরবিটটা হচ্ছে প্রধান শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এইটা হচ্ছে অরবিট। এই অরবিটের ভিতরে আবার ছোট ছোট কতগুলো বাসা আছে, এই বাসাগুলোর নাম হচ্ছে উপশক্তি স্তর বা অরবিটাল। এই উপশক্তি স্তর গুলোকে এস, পি, ডি, এফ দ্বারা প্রকাশ করা হয়। আর উপশক্তি স্তরকে প্রকাশ করা হচ্ছে এল নাম্বার দ্বারা। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যাকে বা প্রধান শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়, আর এই এল দ্বারা প্রকাশ করা হয় হচ্ছে উপশক্তি স্তর। উপশক্তি স্তর ক্লিয়ার? এই এল এর মান যখন জিরো হবে, এল এর মান যখন জিরো হবে, শক্তি স্তর ওকে, এল এর মান যখন জিরো তার মানে হচ্ছে সেটা এস উপশক্তি স্তর, এস অরবিটাল। এল এর মান যখন 1 তখন সেটা হচ্ছে পি অরবিটাল। এল এর মান যখন 2 তখন সেটা ডি অরবিটাল। এল এর মান যখন 3 সেটা হচ্ছে এফ অরবিটাল। ওকে, একটু আবার খেয়াল করো, বিজ্ঞানী বোর বলেছিলেন যে পরমাণুকে কেন্দ্র করে, পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো অবস্থান করে। তো ওই বৃত্তাকার কক্ষপথ গুলোর ভিতরে আবার ছোট 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 এবং ঘর থাকে বিভিন্ন আকৃতির, যেমন গোলাকার, এস হচ্ছে গোলাকৃতি, তারপর হচ্ছে পি হচ্ছে ডাম্বেল আকৃতি, তারপর হচ্ছে তোমার এস পি ডি, ডি হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতি। ওকে, এইভাবে এরকম ছোট ছোট ঘরগুলো কোথায় থাকে? ওই অরবিটের ভিতরে থাকে। এগুলাকে বলা হচ্ছে অরবিটাল বা উপশক্তি স্তর। আর এই উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত একটু খেয়াল করো। এই উপশক্তি স্তরগুলো ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? এখন উপশক্তি স্তরে ইলেকট্রন ক্ষমতার একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2 ইন্টু এল প্লাস 1। একটু খেয়াল করো, আই থিঙ্ক 2L প্লাস 1। অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 ইন্টু 2L প্লাস 1। এটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতার সূত্র। তো এক্ষেত্রে একটু খেয়াল করো, আমার হচ্ছে যদি আমি দেখি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, তারপর হচ্ছে এফ অরবিটাল, এগুলোর ক্ষেত্রে যদি আমি একটু নির্ণয় করি, যেমন ধরো আমি যদি এস অরবিটালে কয়টা ইলেকট্রন লাগবে সেটা যদি আমি নির্ণয় করি, ধরো 2 ইন্টু এল এর মান কত এস এর জন্য 0 প্লাস 1। ওকে, কত দাঁড়ায় 0 2, অর্থাৎ এস অরবিটালে 2টি ইলেকট্রন। ওকে, পি অরবিটালে ধরো, পি অরবিটালের জন্য এল এর মান কত 1, তাহলে 2 ইন্টু 1 কত হবে 2 প্লাস 1। ওকে, 60। তার মানে পি অরবিটালে কয়টি ইলেকট্রন থাকতে পারে? 6টি। এবার ধরো পির বদলে আমরা ধরবো হচ্ছে এখন ডি অরবিটাল, যদি ধরো সেম প্রসেসে যদি 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে দাঁড়ায় কত 4 আর 1 5, 5 দুগুণে 10, 10টি। তাহলে কত থাকে ডি অরবিটালে? 10টি। এবার এফ অরবিটালে কয়টি? এফ অরবিটালে ধরো 3, 3 দুগুণে 6 আর 1 7, 7 দুগুণে 14, 14টি। ওকে, তার মানে আমরা দেখতে পাইতেছি যে এস অরবিটালে সর্বোচ্চ 2টি, আবার বলি এস অরবিটে সর্বোচ্চ 2টি, এস অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন, পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন, ডি অরবিটালে সর্বোচ্চ 10টি ইলেকট্রন, এফ অরবিটালে সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। একটু মাথায় রাখবা আমরা, কারণ সামনে ইলেকট্রন বিন্যাস ধরবো। এখন এই ইলেকট্রন বিন্যাসে আমার কিন্তু এই চারটা কিন্তু লাগবে আমার ক্লিয়ারলি। ওকে, তো আমি কি কি আলোচনা করছি একটু শর্টকাটে আবার বলি তোমাদের। প্রথমে আমরা এই অরবিট গুলার ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট কক্ষগুলো আছে, এই কক্ষগুলোকে বলা হচ্ছে উপশক্তি স্তর। এই উপশক্তি স্তর গুলোকে বলা হচ্ছে অরবিটাল। এই অরবিটাল গুলোকে আবার কতগুলো ভাগে ভাগ করা হয়েছে? অরবিটাল গুলোকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে, সরি
সরি অরবিটাল গুলোকে আবার sp-df দ্বারা প্রকাশ করা হয়, আর sp-df আর এই অরবিটালকে তোমার l দ্বারা প্রকাশ করা হয়। তো l এর সূত্র, সরি l এর মান যখন তোমার 0 হবে, l এর মান যখন 0 হবে তখন সেটা হচ্ছে s অরবিটাল, l এর মান যখন 1 হবে তখন ওটা p অরবিটাল, l এর মান যখন 2 হবে সেটা হচ্ছে d অরবিটাল, আর l এর মান যখন 3 হবে সেটা হচ্ছে f অরবিটাল। আর s অরবিটালে 2টা ইলেকট্রন, p অরবিটালে 6টা, তারপর d অরবিটালে 10টা এবং f অরবিটালে 14টা ইলেকট্রন। একটু খেয়াল করো, এখন এই যে এল এর মান, আমি সরি একটু ভুলে গেছিলাম এই বলতে তোমাদের, এল এর মান 0 1 2 3, এবার এটা কিভাবে নির্ণয় করবা? এটা নির্ণয়ের একটা সূত্র আছে, এটা হচ্ছে কি এল সমান সমান n মাইনাস 1। ওকে, তোমার কক্ষপথ গুলো দেওয়া আছে, ধরো কে দেওয়া আছে যে এই কক্ষপথে, এখানে এটা ধরো এম, এম কক্ষপথ। ওকে, এম কক্ষপথের তুমি এল নির্ণয় করবা, এই কক্ষপথের জন্য তোমার উপশক্তি স্তর সংখ্যা নির্ণয় করবা, উপশক্তি স্তর সংখ্যা। তাহলে কিভাবে নির্ণয় করবা এল? সেটা হচ্ছে কি এন এর মান কত, এম এর জন্য 1 2 2 মাইনাস 1, তার মানে এল এর জন্য 1, সরি এল এর জন্য এখানে এল এর মান হচ্ছে 1, আর এ 1 মানে এল এর মান 1 মানে হচ্ছে সেটা কোন অরবিটাল? সেটা হচ্ছে পি অরবিটাল, যেখানে 6টা ইলেকট্রন থাকে। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ছোটখাটো টপিক গুলো। এখন আসো আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাসের নীতি বা ইলেকট্রন বিন্যাস টি আমরা দেখবো, একটু খেয়াল করো। ইলেকট্রন বিন্যাস। ওকে, এখন ইলেকট্রন বিন্যাস যে আমরা করব, ইলেকট্রন বিন্যাসটা কি? ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে যে একটা মৌলের ভিতরে ইলেকট্রন গুলা কোন অবস্থায় আছে, কিভাবে আছে, কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন কোন অবস্থায় আছে, সে তার যে ক্লিয়ার ধারণা, সেই ধারণাই আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দিতে পারি। তো ইলেকট্রন বিন্যাসের জন্য আমার বিজ্ঞানী আউফবাউ, বিজ্ঞানী একটু মনে রাখো, আউফবাউ একটা নীতি প্রদান করছেন, এটাকে বলা হচ্ছে আউফবাউ নীতি। এই আউফবাউ নীতিটা কি? আউফবাউ নীতি বলছেন যে ইলেকট্রন বিন্যাসের সময় বা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময়, পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের সময়, ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করবে। একটু খাতায় লিখে ফেলো, প্রবেশ করবে। ক্রমান্বয়ে নিম্ন শক্তি স্তর থেকে বা নিম্ন শক্তি, ক্রমান্বয়ে নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি সম্পূর্ণ, শক্তি সম্পূর্ণ, সরি সম্পূর্ণ অরবিটালে প্রবেশ করবে, বিটালে প্রবেশ করবে করবে। ওকে, এটা ছিল হচ্ছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে বা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আউফবাউ তার যে নীতিটা দিয়েছেন বা আউফবাউ যে নিয়ম বলে দিয়েছেন সেটা। ওকে, এখন স্যার কথা তো ভালো কথা আমরা বুঝলাম, কিন্তু আমরা অরবিটালের শক্তি নির্ণয় করবো কিভাবে? এই যে বুঝলাম যে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে ইলেকট্রন গুলো প্রবেশ করবে, এখন শক্তি স্তর নির্ণয় করবো কিভাবে? শক্তি স্তর নির্ণয়ের একটা সূত্র কিন্তু মনে রাখো, কোন শক্তি স্তরের শক্তি স্তরের শক্তি এম প্লাস এল, এটা তো নির্ণয় করতে পারবা। আমাকে যদি বলে যে এম শক্তি স্তরের শক্তি কত, এম এর মান কত, এর মান যদি হয় 1, এল এর মান 2, এম এর মান কত হবে 3। ওকে, তাহলে 3 যদি হয় এন এর মান 3 প্লাস এল এর মান কত হবে, এখানে এন এর মান যদি 3 হয় এল এর মান হবে কত, n মাইনাস 1, তার মানে কত 3 মাইনাস 1 2, তার মানে 2 কত হলো 3 2 5, তার মানে কত এম শক্তি স্তরের অরবিটাল, এম শক্তি স্তরের শক্তি কত 5। ওকে, এই সূত্র দিয়ে আমরা শক্তি স্তরের শক্তি নির্ণয় করব। এখন আসো আমরা সরাসরি ইলেকট্রন বিন্যাসের দিকে চলে যাই একটু ধীরে ধীরে। ওকে, এর একটা সুন্দর একটা শর্টকাট আছে, আমরা একটু পরে দেখবো, আগে আমরা বেসিকটা বুঝি, বেসিক বোঝার পরে আমরা শর্টকাট ইউজ করতে পারবো। ওকে, বেসিক না বুঝে আমরা শর্টকাটের দিকে যাব না। ওকে, চলো ধরো কোনটা দিয়ে শুরু করবো আমরা, ধরো সোডিয়াম, সোডিয়াম
সোডিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস করবো আর কি। তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত বা প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে 11 বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। ওকে, এখন দেখো ইলেকট্রন বিন্যাস কিভাবে করি আমরা। 1s2 2s2 2p6 সরি 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 সোজা ইলেকট্রন বিন্যাস করে দিচ্ছিলাম। কক্ষপথ গুলো একটু খেয়াল করো বা অরবিটাল গুলো। 1s 2s 2p 3s 3p। ওকে, এইভাবে আর কি। তো আমার এটা দেখো, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এই দুইটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এখানে n এর মান 1, এখানে একটু খেয়াল করো, এটা হচ্ছে n, এখানে n এর মান হচ্ছে 2, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, n এর মান কত? 3। এখন একটু যদি তোমরা একটু খেয়াল করো, 1 তার মানে এই যে শক্তি স্তর, এই শক্তি স্তরের শক্তি কত? এই শক্তি স্তরে যদি তুমি শক্তি l n প্লাস l দিয়ে নির্ণয় করো, তাহলে এর l এর মান হচ্ছে 0 আর n এর মান হচ্ছে তোমার 1। টোটাল কত হলো? 1। ওকে, একটু খেয়াল করো। তারপরে এর ক্ষেত্রে যদি ধরো, এর ক্ষেত্রে n এর মান 2 প্লাস l এর মান 0, তার মানে কত? 2। এর ক্ষেত্রে 2 প্লাস p এর মান হচ্ছে কত? s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। এর জন্য p এর মান কত? 1 3। এর জন্য কত? এর জন্য হিসাব করে আসবে দেখবা 4। আবার এর জন্য কত একটু খেয়াল করো, এর জন্য আসবে হচ্ছে কত? 3 প্লাস p এর জন্য মান কত? 1। আর এর জন্য সরি, এর জন্য হবে হচ্ছে 3। হ্যাঁ, এর জন্য 3, তারপর এর জন্য আবার 3 2 কত? 5। ওকে, একটু খেয়াল করো। এটা প্রথম যেটা, এটা ছিল হচ্ছে 1, এটা ছিল হচ্ছে 2, এটার জন্য 3, এইটার জন্য 3, এটার জন্য বেরিয়েছে হচ্ছে 4, আর এটার জন্য 5। সিরিয়াল একটু দেখো 1 2 3 4 5, কিন্তু কাহিনী হচ্ছে এই জায়গায় কিন্তু আবার দুইজনে 3 দিয়েছে, আমি বলতেছি সেটা। এখন দেখো ইলেকট্রন গুলা প্রবেশ করার যে পথ, সেটা হচ্ছে নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাচ্ছে। তো এইটার এখন ইলেকট্রন পূরণ করো, একটু খেয়াল করো। 11 11 এর জন্য এখানে কত আছে? প্রথমে এস কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? এস এর জন্য 2টা, পি এ থাকতে পারে সর্বোচ্চ 6টা, ডি তে থাকতে পারে 10টা, এফ এ থাকতে পারে সর্বোচ্চ 14টা। তো ফিল আপ করো। 2টা, আমার ইলেকট্রন আছে হচ্ছে 11টা, তারপর এটা দিব 2টা, ওকে 4টা, তারপরে দিব 6টা, কত? 10টা, আর আছে একটা, 11। তার মানে আমার ইলেকট্রন বিন্যাসে গেছে হচ্ছে ওই পর্যন্ত, আর সামনের দিকে যেতে পারে না সোডিয়ামের। এখন আসো, যে কথা হচ্ছে যে আপনি তো বলছিলেন যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তরে উচ্চ শক্তি স্তরে যাবে। হ্যাঁ, একটু খেয়াল করো এইখানে যে যখন দুইটা কক্ষপথের শক্তি সমান হবে, যখন কি হবে? দুইটা শক্তি স্তরের বা দুইটা কক্ষপথের শক্তি সমান হবে, তখন আমরা যার কোয়ান্টাম সংখ্যা বা যার প্রধান শক্তি স্তর বড় হবে, ছোট হবে সেটা বা তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে। ওকে, বুঝতে পারছি। তো এক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে 3s আর এটা হচ্ছে 2p। তো এইখানে এর কিন্তু n এর মান হচ্ছে 2 আর এক্ষেত্রে n এর মান হচ্ছে 3। তাহলে ইলেকট্রন আগে কোথায় প্রবেশ করবে? ইলেকট্রন আগে এই 2p অরবিটালে প্রবেশ করবে। ওকে, এখন আসো আমরা পুরো, এখন শুধু কি এতটুকুর জন্যই না, এর একটা পুরো ইয়েটা আছে, পুরো একদম পুরো ইয়েটা আমরা একটু খেয়াল করবো, আমরা যেটা শর্টকাট আর কি। যে ইলেকট্রন বিন্যাসের সেই সিরিয়ালটা যদি আমাদের মনে রাখতে হয়, তাহলে আমাদের অনেক কিছু মুখস্থ করতে হয়। এখন আমরা মুখস্থ করব না, আমরা একটা টেকনিক দেখব। এই ছোট একটা টেকনিক দিয়ে আমরা চেষ্টা করব সবগুলো কভার করার, একদম সবগুলোকে নেওয়ার। তো সেক্ষেত্রে একটু মনে রাখবা সিরিয়ালটা কিভাবে আমি করি, একটু দেখো। প্রথমে মনে রাখবা এস, মনে রাখবা এস এস, পি এস, পি এস, ডি পি এস, ডি পি এস, এফ ডি পি এস, আবার এফ ডি পি এস। ওকে, একটু খেয়াল করো আমি কি লিখছি। প্রথমে এস এস একবার, পিএস পিএস দুইবার,
ডিপিএস ডিপিএস দুইবার, এফডিপিএস এফডিপিএস দুইবার। ওকে, এখন একটু খেয়াল করো, এখন সিরিয়ালি শুধু আমরা একটু বসাবো। যেমন কি এটা 1 নাম্বার এস, তার মানে এখানে আমরা 1 বসাবো, 1। 2 নাম্বার এস, 3 নাম্বার এস, 4 নাম্বার এস, আর কোথায় 5 নাম্বার এস, 6 নাম্বার এস, 7 নাম্বার এস, তারপরে এটা কত 8 নাম্বার এস। ওকে, তারপরে একটু খেয়াল করো, তারপরে আছে কি এটা শেষ, এখানে এটা। এখন দেখো পি কিন্তু 2 নাম্বার কক্ষপথ থেকে শুরু হয়, অর্থাৎ পি হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর পি তে থাকে হচ্ছে যখন 2 থাকে, মানে এন এর মান যখন তোমার 2 থাকে তখন এল এর মান কত হয়, এল এর মান 1 হয়, তার মানে 1 মানে কি পি। ওকে, তো এখন আমরা 2 থেকে শুরু করব, এল এর মান 2 মানে হচ্ছে 2 নাম্বার পি, পি শুরু হবে কোথা থেকে 2 থেকে, 3 নাম্বার পি, 4 নাম্বার পি, 5 নাম্বার পি, 6 নাম্বার পি, 7 নাম্বার পি। ওকে, আবার এস পি ডি, ডি শুরু হবে আবার 3 নাম্বার থেকে। একটু খেয়াল করো ডি আছে কোথায়, এই জায়গায় আছে ডি। এখন একটু খেয়াল করো এখানে কত লিখবো, তাহলে হবে হচ্ছে 3 নাম্বার ডি, 4 নাম্বার ডি, 5 নাম্বার ডি, 6 নাম্বার ডি। ওকে, শেষ। এফ শুরু করব কোথা থেকে, 4 থেকে, তাহলে 4 নাম্বার এফ, আর আছে কোথায় 5 নাম্বার এস। এই যে সিরিজটা, এই সিরিজটা দিয়ে আমরা টোটাল 118টা মৌলের ইলেকট্রন বিন্যাস করতে পারবো, বুঝতে পারছি। এখন কি করব, আমার ধরো ইলেকট্রন বিন্যাস এখন আমি করব, এতগুলো আমার লাগবে না, আমি অল্প কটা রাখি তোমাদের জন্য, একটু খেয়াল করো। ধরো এই পর্যন্ত আমি রাখি, আর বাকিগুলো মুছে দিলাম। ছোট ছোট মৌলগুলো আমাদের বেসিক্যালি এখান থেকে যাদের প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা 30 পর্যন্ত, এই সকল মৌলগুলোই তোমার এই দশম শ্রেণী বা নবম শ্রেণী পর্যন্ত লাগে আর কি। ওকে, এখন একটু খেয়াল করো, ধরো আমি ফসফরাসের করব, ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করব। ওকে, এখন আমি ফসফরাসের কি জানি, ফসফরাসের জানি হচ্ছে আমি প্রোটন সংখ্যা, ফসফরাসের কত 15। ওকে, এখন 15 করার পর এখন আউটবাউন্ড নীতি অনুসারে যে রুলসটা বা যে সিরিজটা এটা আমি লিখব, 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d। ওকে, এই পর্যন্ত লিখলি এনাফ। এখন দেখো 15টা ইলেকট্রন আমি একটু বসাই, এখানে কয়টা ইলেকট্রন, এস এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, 2টা, এস এ 2টা, পি তে 6টা, কয়টা হলো 6 4 10, আর এখানে কত 10টা, 2 4 6, সরি 10 12, আর কত পি তে থাকতে পারে হচ্ছে 6টা, কিন্তু আমার হাতে ইলেকট্রন আছে কয়টা 3টা, কারণ 12টা অলরেডি ফিল আপ হয়ে গেছে, এই পর্যন্ত 12টা শেষ, আর 3টা আছে, তাহলে এই 3টা এখানে বসবে, তাহলে 4s এ ইলেকট্রন যাবে না। ক্লিয়ার, বোঝা গেছে। এখন এটা হচ্ছে তোমার পি ফসফরাস দিয়ে করলাম, চলো আমরা আরেকটা দিয়ে করি, 20 অর্থাৎ ক্যালসিয়াম দিয়ে যদি করি। একটু খেয়াল করো ক্যালসিয়ামের জন্য কত হয়, ক্যালসিয়ামের জন্য ইলেকট্রন বিন্যাস বা প্রোটন সংখ্যা হচ্ছে 20, তো 20টা আমরা বসাবো, 2 2 4, আর এখানে পিতে হবে 6, কত 10, এস এ 2 12, পিতে 6 কত 18, এই আর্গন শেষ। এখন একটু খেয়াল করো এখানে কিন্তু এই যে দেখো এই এখান দিয়ে একটু ব্যতিক্রম আছে, ধরো ব্যতিক্রম বলতে ওই যে আর কি আউটবাউন্ড নীতি এখান দিয়ে কাজে লাগে, যেমন ধরো এখান দিয়েই কাজে লাগে, যেমন ধরো এই 3p 3d, 3p থেকে 4s এ গেছে, 3d তে যায় নাই। তাই প্রশ্ন তোমাদের এইভাবে আসতে পারে যে ইলেকট্রন বিন্যাসের সময়, ইলেকট্রন বিন্যাসের সময় সময় ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ প্রবেশ করে কেন, প্রবেশ করে কেন, এখন উত্তর দিতে পারবা না কিভাবে, আমরা একটু খেয়াল করি। ধরো দেখো এই যে 4s এর শক্তি নির্ণয় করো,
পুরুষের জন্য কত n প্লাস l, n এর মান কত, l এর মান হচ্ছে 4 আর s এর মান কত 0, l এর মান 0 সরি 0, তাহলে এর শক্তি কত 4। আর এই 3D এর ক্ষেত্রে ধরো এর n এর মান হচ্ছে 3, তার মানে কত n সূত্র, আর l এর মান কত 3, 3 এর জন্য কত হয় s এর জন্য ধরো 0, p এর জন্য 1, d এর জন্য হচ্ছে কত 2। তাহলে একটু খেয়াল করো n প্লাস l যদি শক্তি ধরি তাহলে কত দাঁড়ায়, l এর জন্য যদি 3 ধরি 3, আর হচ্ছে l এর জন্য কত 2, 5। দেখছো, তার মানে অ্যাকর্ডিং টু দা আউকবাউ রুলস 4s এর অরবিটাল থেকে 3d অরবিটালের 4s, আবার বলতেছি 4s এর থেকে 3d অরবিটালে শক্তি বেশি হওয়ার কারণে ইলেকট্রন 4s এ না গিয়ে, সরি 3d অরবিটালে প্রবেশ না করে 4s অরবিটালে আগে প্রবেশ করে। বুঝতে পারছি কেন? আউকবাউ নীতিতে বলছেন যে ইলেকট্রন সেখানেই আগে প্রবেশ করবে যেখানে, অর্থাৎ ক্রমান্বয়ে নিম্ন শক্তি সম্পূর্ণ অরবিটাল গুলো পূরণ করে উপরের অরবিটাল গুলো পূরণ করবে। তো যেহেতু 3d অরবিটালের শক্তি বেশি তাই আগে 4s অরবিটালে প্রবেশ করছে। ক্লিয়ার? এটা কিন্তু 2 মার্কের কোশ্চেন খ নম্বরে দিয়ে দেয়। ওকে, এতে এখন একটু খেয়াল করো, ক্যালসিয়ামটা শেষ করে দেই। তাহলে কত হলো এই পর্যন্ত 18, মানে আর্গন, আর্গনের ইলেকট্রন বিন্যাস এই জায়গায় শেষ। এবার এসে কয়টা সর্বোচ্চ যাইতে পারে 2টা, তার মানে 18 আর 2 20, এইটার আর প্রয়োজন নাই, এই ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস এখানেই শেষ। বুঝতে পারছি? ক্লিয়ার? এভাবে তোমরা 30টা মৌল সবগুলো ইলেকট্রন বিন্যাস ইয়ে করতে পারবা, নির্ণয় করতে পারবা। এখন আমরা একটা এক্সেপশন একটু দেখবো। এক্সেপশন একটা মৌল আছে, সেটার নাম হচ্ছে ক্রোমিয়াম। একটু খেয়াল করো, ক্রোমিয়াম এটা খুব গুরুত্বপূর্ণ একটা মৌল, এবং এর থেকে কোশ্চেন আসে যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটি লেখো। একটু খেয়াল করো, ক্রোমিয়াম। ওকে, ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখো ওর ইলেকট্রন আছে হচ্ছে 24টা। কয়টা ইলেকট্রন আছে? 24টা। এখন বসাইছি আমি প্রথমে 2টা, 2টা 4টা, 4 6 কত, 4 6 10, 10 2 12, 12 6 কত হলো 18, 12 6 18, তারপর হচ্ছে 4s2 20, তারপরে আসবে কি 3d। এখন 3d তে হিসাব অনুযায়ী আমাদের দেওয়া কয়টা, মানে যে কয়টা ইলেকট্রন আছে সেখানেই তো এখানে দেওয়ার কথা, 4s এ তো প্রবেশ করে, এখানে প্রবেশ করছে, হিসাব তো 5টাই দেওয়ার কথা নাকি? কিন্তু যখনই তুমি 5টা দেবে এই অ্যান্সারটা হবে হচ্ছে ভুল অ্যান্সার। কারণ কি? এটা এক্সেপশনাল। একটু খেয়াল করো, এক্সেপশনাল না, এর কারণ আছে, একটা নির্দিষ্ট একটা কারণ আছে, এর কারণটা একটু খেয়াল করো। এই যে পি এবং ডি অরবিটাল, এদের একটা বৈশিষ্ট্য আছে, হয় কি এরা হয় এদের অর্ধেক হলে, মানে হচ্ছে ধরো তোমার এদের ইলেকট্রন যদি ধরো এ তো 6টা নিতে পারবে আর এ তো 10টা নিতে পারবে, এখন হচ্ছে কি এরা স্থিতিশীল তখনই হবে যখন এদের অর্ধেক অথবা ফুল থাকে। দেখা গেছে যে ধরো এই পি এর 6টা ইলেকট্রন, তো এ একটা স্টেবল পর্যায়ে আসবে, অথবা পি যখন 3 হবে, মানে পি তে যখন 3টা ইলেকট্রন থাকবে তখনই সে স্টেবল হইতে পারবে বা স্টেবল থাকবে। আর ডি এর বেলায়ও সেম, যখন এর কক্ষপথে 5টা ইলেকট্রন থাকবে এ একটা স্টেবল রূপ দেখাবে, আবার যখন 10 থাকবে একটা স্টেবল রূপ দেখাবে। কিন্তু দেখা গেছে যে 3D তে এখানে যদি 5 দেই, সরি 5 না, তো এখানে 4 হবে, যদি 4 দেই তাহলে কি হবে, এই 3D অরবিটালটা স্টেবল থাকলো না, এ আনস্টেবল অবস্থায় থাকলো। তো এই একই স্টেবল করার জন্য কি হয়, এই যে তার আগের কক্ষপথ থেকে, এর আগের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন চলে যায়, কোথায় চলে যায়, এই 3D অরবিটালে চলে যায়। তাহলে 4s এ আসে 1, আর এই ইলেকট্রনটা চলে আসে কোথায়, এই ডি তে 5 এ। বুঝতে পারছি কেন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম? কারণ কি এই ডি এবং পি এবং এস বা এস সরি পি এবং ডি অরবিটাল তাদের অর্ধপূর্ণ বা পূর্ণতা অর্জনের জন্য 4s এর একটা ইলেকট্রন 3d তে প্রবেশ করে। বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এখন আমরা ইলেকট্রন বিন্যাস করলাম। ইলেকট্রনের বিন্যাস মানে কি, ইলেকট্রন আমরা প্রবেশ করালাম অরবিটাল গুলোতে। এখন একটু খেয়াল করো, এটা দিয়ে আমি একটু বুঝাচ্ছি, তোমাদের সুবিধা হবে। ধরো যদি আমাকে বলে
আমাকে যদি বলা হয় যে আপনি ক্রোমিয়াম প্লাস বা ক্রোমিয়াম আয়নের ইলেকট্রন বিন্যাসটি লেখো বা ইলেকট্রন বিন্যাসটি লেখো, অথবা ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাসটি একটু লিখে দেন, তখন কি করবে একটু খেয়াল করো। ক্রোমিয়ামের জন্য সেম প্রসেস, কিন্তু একটু কারেকশন, একটা কথা, ইলেকট্রন যখন প্রবেশ করবে তখন কিন্তু সে কি করবে, নিম্ন শক্তি সম্পন্ন অরবিটাল গুলো পূরণ করে উচ্চ শক্তি অরবিটাল গুলোতে প্রবেশ করবে। আর ইলেকট্রন যখন বের হয়ে যাবে, বের হওয়ার সময় ইলেকট্রন সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা বের হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? মানে ইলেকট্রন বের হবে হচ্ছে সর্বশেষ কক্ষপথ থেকে। এখন ধরো ক্রোমিয়াম প্লাস, মানে সে কি করছে, একটা ইলেকট্রন ছেড়ে দিছে, এখন তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এখানে হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস এই। এখন সেই হিসাব অনুযায়ী তার একটা ইলেকট্রন কোত্থেকে যাবে, সর্বশেষ কক্ষপথ। এটা কিন্তু তার সর্বশেষ কক্ষপথ না, এইটা আর এইটা, এই তিনজনে মিলে হচ্ছে একটা কক্ষপথ। তার সর্বশেষ কক্ষপথ হচ্ছে এই 4s, মানে হচ্ছে কি 4 মানে হচ্ছে তার, এই যে ধরো ক্রোমিয়াম 1 2 3 4, এই হচ্ছে 4s বা 4s অরবিটাল এখানে আছে। আর 3s 3p 3p 3d এরা সবাই কিন্তু এটার ভিতরে আছে। তো ইলেকট্রনটা বের হবে হচ্ছে সবার শেষ কক্ষপথ থেকে, তবে সবার শেষ কক্ষপথে ইলেকট্রন আছে হচ্ছে 4s, তার মানে এর থেকে একটা ইলেকট্রন চলে যাবে। বুঝতে পারছি? সেক্ষেত্রে যদি আমরা ক্রোমিয়াম প্লাস এর ধরি, তাহলে ইলেকট্রন বিন্যাস হবে তার এখানে 4s হবে হচ্ছে কত, 4s হবে হচ্ছে 0, 4s 0। ক্লিয়ার? ওকে, এখন আসো ক্যালসিয়ামের ক্ষেত্রে। ক্যালসিয়ামের ক্ষেত্রে ধরো, আমি ক্যালসিয়ামের একটু ইলেকট্রন বিন্যাসটা ঠিক করে নেই, একটু ধরো। আমার তো অনেক সুবিধা, আমি শুধু এখান থেকে মুছে নিতে পারি। 1s2, ওকে, ধরো ক্যালসিয়াম 20। ওকে, এখন তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে হচ্ছে s অরবিটালে 2টা। এখন তার ক্ষেত্রে তাহলে ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, সরি সরি, হ্যাঁ 2+। এখন এক্ষেত্রে তার ইলেকট্রন কোনটা হবে বা ইলেকট্রন বিন্যাসের ইয়েটা কোনটা হবে, তার হবে কি, সে ইলেকট্রন এই জায়গা থেকে ছেড়ে দিবে, তার সর্বশেষ কক্ষপথ থেকে ইলেকট্রনটা ছেড়ে দিবে, এই 2টা ইলেকট্রন চলে যাবে। তার মানে তার ইলেকট্রন বিন্যাস থাকবে হচ্ছে 4s0 হবে, অর্থাৎ সে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। কেন, দেখো এখানে কিন্তু 18টা ইলেকট্রন আছে, যেটা আর্গনের ইলেকট্রন বিন্যাসের নীতি আর কি। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে বাকি টপিক গুলো একটু দেখবো। তো এখানে যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সর্বোচ্চ চেষ্টা করব যে তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত কি থাক।